হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাহমুদ বিসিএস একাডেমি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আপনারা জানেন বিসিএস চাকরি সহ বাংলাদেশে প্রচলিত সকল সরকারি এবং বেসরকারি চাকরি প্রত্যাশীদের প্রস্তুতিকে আরেকটু বেগবান করার জন্য, প্রস্তুতিকে আরেকটু শানিত করার জন্য আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করে যাচ্ছি। এই ধারাবাহিকতায় আমরা গত কয়েকটি পর্বে সাধারণত ইনকমপ্লিট সেন্টেন্স বা কমপ্লিটিং সেন্টেন্স অর কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা 15 থেকে 11 থেকে 15 পর্যন্ত আলোচনা করব। আর গুরুত্বপূর্ণ রুলসগুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। তাই বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তবে এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিও পেতে পারেন। Dear viewers, welcome to my channel Mahmood BCS Academy. Please subscribe my channel and press the bell icon to get next video. Let's get started. এখানে 11 নম্বর যে রুলসটি রয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো কাজ এই মুহূর্তে করা প্রয়োজন বুঝালে, ঠিক এই মুহূর্তে কোনো কাজ করা প্রয়োজন অথবা অতীব জরুরি বুঝাতে। এখন দুটো জিনিস এখানে, একটি হচ্ছে কোনো কাজ এই মুহূর্তে করা করা প্রয়োজন, মানে এখনই করা প্রয়োজন এমন বুঝালে ইট ইজ টাইম ইউজ হয়। আর অতীব জরুরি মানে কাজটি আমাকে করতেই হবে খুব জরুরি ভিত্তিতে, সেটার জন্য ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়। তবে একটি কথা আছে, এই ক্ষেত্রে ইনকমপ্লিট অংশকে কমপ্লিট করার সময় সাবজেক্ট এর পরে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হয়। কি বললাম যে এই ক্ষেত্রে আমরা ইনকমপ্লিট অংশটুকু পূরণ করার জন্য সাবজেক্ট যে ইউজ করব তারপরেই তো ভার্ব ইউজ করব। ভার্বটাকে অবশ্যই পাস্ট ফর্ম ইউজ করতে হবে। যেমন এখানে আমরা ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম দুইটা অংশ দেখে নিই। এটার একটা অর্থ আমরা আগে খুঁজে নেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। এই কথা দুটোর মানে হচ্ছে এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময়। ওকে, তাহলে আমরা এটার মানে জানলাম যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এটার মানে হচ্ছে এটাই উপযুক্ত সময়। কেমন উপযুক্ত সময়? দেখুন, আগেই বলেছি একটা হচ্ছে কাজ করা প্রয়োজন আর একটা হচ্ছে কাজ করা জরুরি অর্থে আমরা ব্যবহার করব। যেমন এখানে এই প্রথমটা দ্বারা যদি আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে ইট ইজ টাইম, এটাই উপযুক্ট সময়, উই changed our food habit. দেখুন এখানে এক্সাম্পলটা কি টানলাম যে ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময়, উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার। যেমন ধরুন বর্তমানে করোনা মহামারী চলতেছে, এই মহামারীর সময় এখন পর্যন্ত যেহেতু কোনো প্রতিষেধক তৈরি হয়নি, সুতরাং আমাদের ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করতে হবে। অর্থাৎ খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমাদের অ্যান্টিবডিগুলোকে সতেজ এবং সক্রিয় রাখতে হবে যাতে ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। আর এটা করার জন্য আমাদের এখন যে কাজটি করা প্রয়োজন সেই প্রয়োজনীয় কাজটি হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করা, ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি খাওয়া, তারপরে হচ্ছে ভিটামিন ই জাতীয় বা ই সমৃদ্ধ খাবার বেশি বেশি খেতে হবে, তারপরে হচ্ছে গিয়া ভেজিটেবলস বেশি বেশি গ্রহণ করতে হবে। তো এটাই আমাদের উপযুক্ত সময়, এখন করণীয় এটা, তাই না? তো এমন ক্ষেত্রে যে ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময়, উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট। দেখুন এখানে আমি কোশ্চেনে বলা ছিল যে কোনো কাজ এই মুহূর্তে করা প্রয়োজন অর্থে ইট ইজ টাইম, এবং ইট ইজ টাইমের পরে যে সাবজেক্ট আসবে সাবজেক্টের পরে ভার্বটিকে পাস্ট ফর্ম করতে হবে। সেটাই এখানে হয়েছে যে ইট ইজ টাইম, উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট, এটাই উপযুক্ত সময় আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করার। ওকে, আচ্ছা, তারপরেরটা আসুন যে ইট ইজ হাই টাইম। যেমন যদি বলি ইট ইজ হাই টাইম,
এই হাই টাইম কোন অর্থে ব্যবহৃত হয়, এটাই উপযুক্ত সময় একই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন, যে অতীব জরুরি। অতীব জরুরি বলতে যে কাজটা আমাদের কিন্তু না করলেই নয়, করতেই হবে, তাই না? যদি আমরা বেঁচে থাকতে চাই তাহলে আমাদেরকে খাদ্য গ্রহণ করতেই হবে, এটা জরুরি একটা কাজ। দেন আরেকটি এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে এটাই উপযুক্ত সময়। কেমন উপযুক্ত সময়? সেটা হচ্ছে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। দ্য গভর্নমেন্ট, এই ইনকমপ্লিট অংশটা আমার এভাবে করতে পারি, দ্য গভর্নমেন্ট the government took necessary step, took necessary step, okay? তাহলে দেখুন কি বললাম, যে ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, বা এটাই মানে আমাদের সেই উপযুক্ত সময়। কোন উপযুক্ত সময়? দ্য গভর্নমেন্ট টুক নেসেসারি স্টেপ টু স্টপ ক্রাইম, টু স্টপ ক্রাইম, অর্থাৎ যে সরকারের এটাই উপযুক্ত সময় যে এই ক্রাইমকে বন্ধ করার জন্য তার এটাই উপযুক্ত সময়, অর্থাৎ তার পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময় এইটা এবং জরুরি। কারণ দেশের সাথে রাষ্ট্রের স্বার্থে আমাদেরকে কি করতে হবে, বা সরকারকে করতে হবে কি, যে একটি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় একটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটা যেমন জরুরি তেমন প্রয়োজন। তাহলে এরকম প্রয়োজনের উপরে যদি জরুরি হয় কথাটা, তাহলে আমরা ইট ইজ হাই টাইম ইউজ করব। কিন্তু মূল বিষয় হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, আমরা যেটাই ইউজ করি না কেন, এর পরে যেই ভার্বটা আসবে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। যেমন দেখুন দ্বিতীয় এক্সাম্পলটা আমরা লক্ষ্য করি, যে ইট ইজ টাইম দ্য গভর্নমেন্ট সাবজেক্ট, এখানে টেক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেটা হয়ে গেছে পাস্ট ফর্ম, কারণ এখানে বলা ছিল যে ভার্বের সাবজেক্টের পরে ভার্বটির পাস্ট ফর্ম ইউজ করতে হবে। তারপরে যেমন নেসেসারি স্টেপ টু স্টপ ক্রাইম, এটাই গুরুত্বপূর্ণ সময়। কোন গুরুত্বপূর্ণ সময়? একটা পদক্ষেপ গ্রহণ করার। কোন পদক্ষেপ? ক্রাইম, টু স্টপ ক্রাইম, অর্থাৎ ক্রাইমকে বন্ধ করার একটা জরুরি সময় সরকারের জন্য এখন এটা। তাহলে এরকম আমরা জরুরি সময় অথবা প্রয়োজনীয় সময় যেটাই ব্যবহার করি না কেন, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ব্যবহার করা মানে হচ্ছে তারপরে যে সাবজেক্টের পরে ভার্বটির পাস্ট ফর্ম ইউজ করতে হবে, ওকে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে 12 নম্বর রুলসে বলা হয়েছে ইট ইজ দ্য টাইম হোয়েন, ইজ দ্য ডে হোয়েন, ইজ দ্য ইয়ার হোয়েন। এই শব্দগুলো যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের প্রথম অংশে থাকে, দ্বিতীয় অংশে হোয়েনের পরে সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পরে আমরা V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব। কিন্তু এখানে একটা নোট আছে, যদি এই ইট ইজ দ্য মানে ইজ দ্য টাইম হোয়েন, ইজ দ্য ডে হোয়েন, ইজ দ্য ইয়ার হোয়েন দ্বারা কোনো অতীত ঘটনা অথবা ঐতিহাসিক ঘটনাকে নির্দেশ করে, তাহলে আমাদেরকে ভার্ব টু ইউজ করতে হবে। অর্থাৎ সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের পরিবর্তে আমরা ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব, কিন্তু আর সকল স্ট্রাকচার ঠিক থাকবে। যেমন ধরুন যদি বলি যে 8 AM 8 AM is the time when Sadi goes to school. কি বললাম, যে 8 AM is the time অর্থাৎ 8টার সময়, when যখন, অর্থাৎ 8টার সময় যখন সাদি goes to school, সাদি বিদ্যালয়ে যায়। তাই এখানে বললাম যে 8 AM is the time when, অর্থাৎ 8টা এমন একটি সময় যেই সময়টায় সাদি goes to school, সাদি কি করে, বিদ্যালয়ে যায়। আগেই বলেছিলাম যে এই যেমন ইট ইজ দ্য টাইম হোয়েন থাকলে হোয়েন এর পরে সাবজেক্ট, এই যেমন সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 এই গো ভার্বের সাথে ইএস যুক্ত হওয়ার কারণটা হচ্ছে সাদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে ইউজ হয়েছে। কিন্তু এখানে এই নোটে বলা হয়েছে অতীত কোনো ঘটনা বা ঐতিহাসিক কোনো যদি ঘটনা হয়,
হ্যাঁ, যদি বলি যে 1971 ইজ দ্য টাইম when, অর্থাৎ 1971 সাল এমন একটি সময় ছিল when the বাংলাদেশ বা when we gained independence. হ্যাঁ, অর্থাৎ যে 1971 সাল এমন একটি সময় ছিল when we gained independence, আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই বেলায় যে 1971 একটা ঐতিহাসিক ঘটনাও আপনি বলতে পারেন অথবা অতীতকালের একটা ঘটনাও বলতে পারেন। টুডে 2020, আর এই ঘটনাটা হয়েছে 1971। সো it is 1971 is the time when, অর্থাৎ 71 সাল এমনই একটি সময় ছিল we gained independence, যখন আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাহলে এখানে ভার্বের পরে মানে সাবজেক্টের পরে ভার্বের V2 ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম ইউজ হয়েছে। তাহলে রুলসটাই এমন যে is the time when, is the day when, is the year when, এর পরে যে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম সর্বদা আমাদেরকে ইউজ করতে হবে। কিন্তু যদি এই ঘটনার মধ্যে যদি কোনো অতীত ঘটনা অথবা কোনো ঐতিহাসিক ঘটনা বর্ণনা করা হয়, তাহলে আমাদের when এর পরে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। পাস্ট ফর্ম ইউজ করলেও আসলে সেন্টেন্সটাকে মনে হবে বর্তমান বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসাবে এটাকে গণ্য করা হবে, যদিও এটা কি পাস্ট ইনডেফিনিট ফর্ম ব্যবহৃত হয়েছে, কারণ ঐতিহাসিক ঘটনাগুলো আমরা বর্তমান সময় প্রেজেন্ট করে থাকি, তাই না? ইয়েস। তাহলে আমরা এরপরে চলে যাচ্ছি পরবর্তী রুলসে। এখানে 13 নম্বর রুলসটিতে বলা হয়েছে অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়। কি বলেছি? অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় বোঝানোর জন্য যদি উড দ্যাট অথবা আই উইশ ব্যবহৃত হয়, তারপরে আমরা সাবজেক্ট ইউজ করে বিভার্ব হিসাবে সর্বদা ওয়্যার ব্যবহার করব। ওকে, অর্থাৎ সর্বদাই টু বি ভার্ব হিসেবে আমাদেরকে ওয়্যার ব্যবহার করতে হবে। যেমন ধরুন যে আই উইশ এই অংশটা দেয়া আছে, পরবর্তী অংশে আমরা অবশ্যই কি করব? একটা সাবজেক্ট ব্যবহার করব। আর করলাম আই, তারপরে টু বি ভার্ব হিসাবে বা বি ভার্ব হিসাবে ওয়্যার ব্যবহৃত হবে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন বা যে কোনো পারসনের সাথে সব সময় ওয়্যার ব্যবহৃত হবে যদি এটা দ্বারা অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় প্রকাশ বা বোঝায়। যেমন আই উইশ আই ওয়্যার এ কিং, যে আমি আশা করি আমি যদি একটা রাজা হতে পারতাম। তারপরে আবার যদি আমরা বলি যে আই উইশ আই ওয়্যার এ বার্ড, মানে আমি যদি পাখি হতে পারতাম। এরকম যত সেন্টেন্স আসবে প্রথমে যদি উড দ্যাট অথবা আই উইশ হয়, তারপরে সাবজেক্টের পরে যে কোনো সাবজেক্ট ফার্স্ট পারসন, থার্ড পারসন এবং সেকেন্ড পারসন যাই হোক, তারপরে আমাদেরকে টু বি ভার্ব হিসাবে কমন ভাবে ওয়্যার ব্যবহার করতে হবে। এই নিয়মটার মূল ফোকাসটা এখানে যে অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় প্রকাশ করতে উড দ্যাট এবং উইশ এর পরে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে বিভার্ব হিসেবে আমরা সবসময় ওয়্যার ব্যবহার করব। যেমন আই উইশ এর পরে আই ওয়্যার হয়েছে, আবার আই উইশ এর পরে আই ওয়্যার হয়েছে, আই উইশ আই ওয়্যার এ বার্ড, আমি আশা করি আমি যদি একটি পাখি হতে পারতাম। কিন্তু এই কল্পনাগুলো সবসময় অবাস্তবই হয়ে থাকে। অর্থাৎ আই উইশ আই ওয়্যার দ্বারা যে সেন্টেন্সের অভিপ্রায়গুলো প্রকাশ হয় সেগুলো সম্পূর্ণ হওয়া বা এই স্বপ্ন পূরণ হওয়াটা অসম্ভব প্রায়, তাই না? কিছু কিছু স্বপ্ন পূরণ হতে পারে যেগুলো আমাদের বাস্তব জীবনে সম্ভব, কিন্তু পাখি হওয়া, একজন মানুষ হয়ে পাখি হওয়া যেমন সম্ভব না, আবার হচ্ছে কি এই মুহূর্তে আপনার একজন রাজার স্বপ্ন দেখাটাও তেমন সম্ভব না। যদিও আপনার দ্বারা সম্ভব হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বাস্তবিক দৃষ্টিতে এটা সম্ভব মনে করছি না। তাহলে আই উইশ দ্বারা যে ইনকমপ্লিট সেন্টেন্সগুলো প্রকাশিত হয়, এগুলো সবসময় একটি মানে অসম্পূর্ণ অর্থ দাঁড়ায়। অর্থাৎ এই ইচ্ছাটা, আপনি যে ইচ্ছাটাই প্রকাশ করুন না কেন, সেটা পূর্ণ হওয়ার সম্ভাবনাটুকু খুব কম থাকে। আচ্ছা, যেমন আই উইশ আই ওয়্যার এ কিং, আই উইশ আই ওয়্যার এ বার্ড। হ্যাঁ, তাহলে এখানে আমাদের মূল ফোকাসটা রাখতে হবে যে উড দ্যাট এবং আই উইশ এর পরে যে সাবজেক্টের পরে বিভার্ব হিসাবে, যে কোনো সাবজেক্টের পরে বিভার্ব হিসাবে আমরা কি ইউজ করব? ওয়্যার ইউজ করব। আচ্ছা, আমরা নেক্সট নিয়মটায় চলে যাচ্ছি। এখানে 14 নম্বর রুলসে বলা হয়েছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। কি বলেছে? অ্যাজ ইফ এবং অ্যাজ দো দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে এটার পরবর্তী অংশটা
মানে আনরিয়াল পাস্ট হয়। আনরিয়াল পাস্ট মানে হচ্ছে যেই টেন্সে প্রথম অংশটা রয়েছে ঠিক তার পরবর্তী পাস্ট টেন্সটা আমাদেরকে পরবর্তী অংশটা পূরণ করতে হবে। যেমন ধরুন এখানে আছে যে হি টক্স অ্যাজ ইফ, মানে হি টক্স, সে কথা বলছে, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরবর্তী পাস্ট টেন্স কি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই নয় কি? ইয়েস। তাহলে হি টক্স অ্যাজ ইফ, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, মানে সে এমন ভাবে কথা বলে যেন তিনি কি হি নিউ এভরিথিং। সে এমন ভাবে কথা বলে যেন হি নিউ এভরিথিং, সে সব কিছু জানে। তাহলে দেখো এখানে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, এখানে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এই যে সাবজেক্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তারপরে পাস্ট ইনডিফিনিট ইউজ করলাম, এটাকেই বলা হয় আনরিয়াল পাস্ট। এর মানে হচ্ছে যেই টেন্সে বর্ণনা থাকবে ঠিক তার পরবর্তী টেন্সটাই হচ্ছে আনরিয়াল পাস্ট। তাহলে হি টকড অ্যাজ ইফ, সে, এখানে দেখুন যে সাবজেক্ট হি, তারপরে টকড মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে হি টকড অ্যাজ ইফ, সে কথা বলেছিল অ্যাজ ইফ যেন, যে হি হ্যাড known everything। ওকে, যে সে এমন ভাবে কথা বলেছিল যেন হি হ্যাড known everything, সে সব কিছু জানতো, এমন। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে এখানে পাস্ট পারফেক্ট হয়েছে, একইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে পরবর্তী অংশটা কি হয়েছে পাস্ট ইনডিফিনিট হয়েছে। তাহলে আনরিয়াল পাস্ট বলতে এমন পাস্টকে বোঝায় যেই টেন্সের প্রথম অংশ থাকবে ঠিক তার পরবর্তী পাস্ট টেন্সটাই হচ্ছে আনরিয়াল পাস্ট। আশা করি বুঝতে পেরেছো। তারপরের অংশটা 15 নম্বর রুলসটিতে বলা হয়েছে যে বিফোর এবং আফটারের পরে অর্থানুসারে, অর্থাৎ বিফোর এবং আফটারের ক্ষেত্রে অর্থানুসারে পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ বিফোর এবং আফটার যদি কোনো সেন্টেন্সে থাকে, সেন্টেন্সের প্রথম অংশ হয় পারফেক্ট টেন্স, পরবর্তী অংশ হয় পাস্ট পারফেক্ট টেন্স, পরবর্তী অংশ হবে কি, এক অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। আবার বলছি, বিফোর এবং আফটার যদি কোনো সেন্টেন্সে ইউজ হয় তাহলে বিফোর এবং আফটারের এক অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় পরবর্তী হবে পাস্ট ইনডেফিনিট, অথবা কোনো অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয় পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট। এখন কথা যে আসলে কোন অংশটা পাস্ট পারফেক্ট হবে এবং কোন অংশটা পাস্ট ইনডেফিনিট হবে, সেই ক্ষেত্রে এই বিফোর যেমন অর্থানুসারে বলেছি যে অর্থানুসারে পাস্ট পারফেক্ট হবে। এই অর্থানুসারে এর মানে হচ্ছে দেখুন যে এই বিফোর শব্দটার মানেই হচ্ছে পূর্বে, আর আফটার কথাটার মানেই বা অর্থটাই হচ্ছে পরে। তাহলে এটার মিনিং অনুসারে আমরা কিন্তু মনে রাখতে পারি যে এই আফটারের অর্থ যেমন পরে, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট হলে বাকি অংশ থাকে কি পাস্ট ইনডেফিনিট। আগেই বলেছি বিফোর এবং আফটারের এক অংশ পাস্ট পারফেক্ট হলে পরবর্তী অংশ পাস্ট ইনডেফিনিট হবে। অর্থাৎ দুই ধরনের টেন্সের ইউজ হবে এখানে, পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট পারফেক্ট। হ্যাঁ, এই ক্ষেত্রে আর কিন্তু কোনো টেন্সের ভূমিকা নেই। সুতরাং এখন আমরা অর্থ অনুসারে, এর মানে হচ্ছে বিফোর মানে হচ্ছে পূর্বে, যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় পরবর্তী অংশ মাস্ট বি পাস্ট ইনডেফিনিট। তাহলে এটার অর্থ যেমন পূর্বে, আগেও হবে কি পাস্ট পারফেক্ট। আবার আফটারের অর্থ যেমন পরে, তাহলে পরে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করবো, তাহলে প্রথম অংশটা হবে কি পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন আই হ্যাড কাম, অথবা I had done the work, done the work, আমি কাজটি করিয়াছিলাম। I had done the work, আমি কাজটি করিয়েছিলাম। আচ্ছা, এখানে বিফোর ব্যবহার করতে হবে যে বিফোর হি কেম, অর্থাৎ সে আসার আগে আমি কাজটি করেছিলাম। তাহলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, পরে হয়েছে এই হি কেম মানে ভার্বের পাস্ট ফর্ম। একইভাবে যেমন আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। কখন করেছি? আফটার। ওকে, অর্থাৎ আফটার হি হ্যাড কাম। হ্যাঁ, এখানে এই আফটারের পরে এই সাবজেক্টের পরে হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এই আফটার কথাটার অর্থ অনুসারে পরে মানে পরে পাস্ট পারফেক্ট টেন্স, আগের অংশটা আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, এখানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। একইভাবে এই বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে পরবর্তী অংশটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আশা করি বোঝা গেছে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। এর পরবর্তী অংশে আমরা ইনকমপ্লিট সেন্টেন্স অথবা কন্ডিশনাল সেন্টেন্স অথবা কমপ্লিটিং সেন্টেন্সের বাকি রুলসগুলো নিয়ে অন্য কোনো পর্বে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন,
সুস্থ থাকুন, খোদা হাফেজ। Thank you so much for watching my video. If you don't subscribe the channel yet, then subscribe my channel and press the bell icon to get next video. Please like, comment and share this video.